রাইট, আমরা শুরু করতেছি। তো যতটুকু আমাকে কনফার্ম করা হয়েছে তাতে এইটুকু জানি যে আজ তোমাদের নাকি মোটামুটি ভেক্টর চ্যাপ্টারটা শেষ। সো আমি অ্যাকচুয়ালি এই ভেক্টর চ্যাপ্টার থেকেই শুরু করব, শেষ হোক বা যাই হোক সেটা অন্য ব্যাপার। আচ্ছা, ওকে। তো ফার্স্ট অফ অল আমরা এইটুকু জানি যে আমরা যখন কোনো একটা ভেক্টর রাশিকে ড্র করি, ফার্স্ট অফ অল ভেক্টর কারা, যাদেরকে প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক এই দুইটা ইনফরমেশনের প্রয়োজন হয়। তার ইনফরমেশন দুইটা আছে নাকি দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার এখানে বিষয়বস্তু হচ্ছে যে আমার প্রকাশ করতে এদেরকে প্রয়োজন হয় কিনা, রাইট? অ্যাজ ফর এক্সাম্পল, আচ্ছা ওই আলোচনার পরে আসি, বাট নর্মালি আমরা কি করি, কোন একটা ভেক্টরের হচ্ছে দুইটা পয়েন্ট ধরি, একটা হচ্ছে তার টার্মিনাল পয়েন্ট এবং আরেকটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট। এবিএম শোনা যায় কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার, কন্টিনিউ প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, নাইস। তো এখন আমাদেরকে মনে রাখতে হবে ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কোনো একটা ভেক্টর এবং তার মান, এদের নাম ডিফারেন্ট ডিফারেন্ট হয়। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা এই ভেক্টর ভি দ্বারা বুঝি হচ্ছে বেগ, রাইট, বা ভেলোসিটি। কিন্তু আমরা যখন এই বেগের মানের কথা বলি তখন আমরা কি বলি, দ্রুতি বলি, রাইট? সো এরকম আর একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট আইডিয়া হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স। বাংলাগুলো কি কি? ডিসপ্লেসমেন্টের বাংলা হচ্ছে গিয়ে সরণ এবং ডিস্টেন্সের বাংলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখন ব্যাপার হলো এই ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স কিন্তু এক জিনিস না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো কোন একটা পার্টিকেল এই এ থেকে বিতে যাবে। সো এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে সে কিন্তু একাধিক রাস্তা পার করতে পারে। সে হচ্ছে একটু ঘুরায় পেঁচায় এ থেকে বিতে আসতে পারে এরকম কোন একটা ওয়েতে, আবার সে একদম সরাসরি এ থেকে বিতে চলে যেতে পারে, রাইট? এখন দেখো, এই যে আমি তিনটা রাস্তা এখানে ড্র করলাম, এই তিনটা রাস্তায় আমার ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব কিন্তু ডিফারেন্ট হবে। কার উপর ডিপেন্ড করে? রাস্তার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। বিকজ ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এই পার্টিকেলটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা, দ্যাট ইজ ডিস্টেন্স। হ্যাঁ, এখন হোয়াট অ্যাবাউট ডিসপ্লেসমেন্ট? আমরা ডিসপ্লেসমেন্ট বলতে বুঝি অবস্থান ভেক্টরের পরিবর্তন, রাইট? আর খুবই যদি আমরা ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ইন দ্যাট কেস ডিআর, এগুলোকে আমরা আস্তে আস্তে আসবো। বাট আমাকে মনে রাখতে হবে যখন আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণের কথা বলি তখন আমরা বুঝবো কি একটি ভেক্টর রাশিকে বুঝবো, বিকজ ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হচ্ছে এরকম একটি ভেক্টর যার আদি বিন্দু থাকবে হচ্ছে তার যাত্রা শুরুর বিন্দুতে এবং তার শেষ বিন্দু থাকবে হচ্ছে যাত্রা শেষের বিন্দুতে, অলরাইট? সো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, খুবই কমন একটা কোশ্চেন আমাদের এই ইন্টারমিডিয়েট সিলেবাসের জন্য, সেটা হচ্ছে ধরো এখানে একটি গাড়ির চাকা আছে, রাইট? তো কোন একটা মোমেন্টে তোমাকে বলা হলো গাড়ির চাকার এখানে একটা বিন্দু আছে পি, এবং সে ধরো বলে দিলাম এই গাড়ির চাকার রেডিয়াস হচ্ছে 20 সেন্টিমিটার। এখন এর ঠিক পরের মোমেন্টেই এই পি পয়েন্টটা এখান থেকে সরে এখানে চলে আসলো। দ্যাট মিনস এই গাড়িটা আর এই গাড়ির চাকাটা এই রোটেশনে ঘুরতেছে বা এই আবর্তে ঘুরতেছে, রাইট? তো তোমাকে জিজ্ঞেস করা হলো পি বিন্দুর সরণের মান কত। তোমাকে বের করতে হবে পি বিন্দুর সরণের মান কত। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি পি বিন্দুর সরণের মান আমাকে বের করতে বলা হয়, তো আমি এইমাত্রই সরণের যে ডেফিনেশন দিলাম, সরণ হচ্ছে কি একটি ভেক্টর কোয়ান্টিটি, যার ফলে এই পি বিন্দু সরণ, খেয়াল করো, পি বিন্দু ফার্স্টে ছিল হচ্ছে এইখানে এবং তারপরে পি বিন্দু গেছে হচ্ছে এইখানে। দ্যাট মিনস এখানে পি বিন্দুর সরণ হবে কোন ভেক্টরটা? এই যে এই নীল রঙের ভেক্টরটা। বোর্ড কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, একটু করি, সবাই কি শুনতে পাচ্ছি? জি ভাই, ক্লিয়ার। জি ভাই। ওকে ওকে আচ্ছা, ওকে। জি ভাইয়া। নাইস নাইস, অলরাইট। সো এখন সরণের মান বলতে আমরা কি বুঝবো? এই ভেক্টরটার মান, অর ইন আদার ওয়ার্ডস এই ভেক্টরটার দৈর্ঘ্য, এই ভেক্টরটা কতটুকু দৈর্ঘ্য, রাইট? সেই জিনিসটা। সো যদি আমরা এটাকে আমরা এস ভেক্টর এস বলি, ইন দ্যাট কেস আমাকে এই এস বারটা এখানে বের করতে হবে। সো এস বারটা বের করাতে কি হবে? আমরা এখানে খুব সহজেই পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তার জন্য এটা হচ্ছে এই চাকাটার ব্যাস, হুইচ ইজ 2r, রাইট? বিকজ আর এর মান কিন্তু আমাদের কোশ্চেন দেওয়াই আছে। এখন খেয়াল করো,
এই পি বিন্দু এইখান থেকে এইখানে গেছে। এখন চিন্তা করো একটা চাকা যখন পুরাপুরি একবার ঘুরে আসে তখন কি হয়, কোন একটা সার্টেন পয়েন্ট থেকে সে ঘুরে পুনরায় আবার ওই পয়েন্টে ফিরে আসে, তাই না? 2πr পর্যন্ত দূরত্ব। এক্স্যাক্টলি 2πr হয়, বাট এখানে খেয়াল করো কি হয়েছে, তার পরের মোমেন্টে এই পি বিন্দুকে পাওয়া গেছে কি একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নাকি, তার মানে এখানে চাকাটা ঘুরছে কতবার, হাফ বার। এখন কোন একটা চাকা যদি সম্পূর্ণ একবার ঘুরে, ইন দ্যাট কেসে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তার পরিদৃশ্যমান দূরত্ব 2πr। কিন্তু এখানে যেহেতু সে হাফ বার ঘুরছে, দ্যাট মিনস এই লেংথটা কত হবে, তার পরিধির অর্ধেক, হুইচ ইজ পাই আর। সো আমরা এখন এখানে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে বলতে পারি হচ্ছে এস স্কোয়ার অতিভুজ এস স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার প্লাস পাই আর হোল স্কোয়ার, রাইট? সুতরাং এই এস এর মান কত আসলো, রুট ওভার আর এর মান কত বলছিলাম 20, সো 40 স্কোয়ার প্লাস 20 পাই হোল স্কোয়ার এত সেন্টিমিটার। তোমরা বাসায় এটা করে ফেলবে। এখন বলো এই কোশ্চেনটা নিয়ে কারোর মধ্যে কি কোনো রকম কি বলা যায় কনফিউশন বা কোনো কারোর মধ্যে কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? থাকলে বলো। আচ্ছা, কথা বলতে হবে, আমাদের সেশনটা আজকে কথা বলার সেশন, এটা অ্যাকচুয়ালি ওরকম সেশন না যে আমি লেকচার দিয়ে যাবো তোমরা শুনবা। আর ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ভাইয়ের কথা বলো বা আমার কথাই বলো, আমরা 10 বছরের উপরে এই কি বলে অ্যাডমিশন পড়াশোনার সঙ্গে যুক্ত আছি। সো এই কারণে আর কি আমরা হচ্ছে ফেস টু ফেস ক্লাস নিয়ে অভ্যস্ত, যে কারণে অ্যাকচুয়ালি ফিডব্যাক লাগে। সো বলো, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন দিই, কোশ্চেনটা সলভ করো, 2 মিনিট সময় দিব। এমসিকিউ টাইপের একটা কোশ্চেন। এই কোশ্চেনে এখানে ধরো একটা বৃত্তাকার পার্ক আছে, হ্যাঁ, একটা সার্কুলার পার্ক আছে, মানে যে পার্কে তোমরা সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করো এরকম একটা পার্ক, এবং বললো এই বৃত্তাকার পার্কের রেডিয়াস হচ্ছে 1 কিলোমিটার। অ্যান্ড তোমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল মনে করো তুমি কোনো একদিন এই পার্কে সন্ধ্যাবেলা গেলা, যাওয়ার পর তুমি এই পি বিন্দু থেকে কিউ বিন্দু হয়ে আর হয়ে পুনরায় পিতে ব্যাক করলা, এরকম একটা কিছু, রাইট? সো তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে তোমার একটা মোশন এখানে হলো, সে ধরো তুমি এই মোশনটায় টাইম নিছো হচ্ছে 10 মিনিট। তো তোমাকে প্রথমে বের করতে হবে তোমার গড় বেগ কত, এবং তারপরে বের করতে হবে তোমার গড় দ্রুতি কত। তো প্রশ্ন হইতে পারে যে ভেক্টর চ্যাপ্টারে আমি বেগ দ্রুতি এগুলো কেন নিয়ে আসতেছি, বিকজ এই কোশ্চেনটার মধ্যে এই যে বারবার আমি বলতেছি আমরা ভেক্টর বলতে অ্যাকচুয়ালি একটা লাইন বুঝি যেটা তোমার অ্যাকচুয়ালি জয়েন করছে কাকে, তার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টকে। তো এইটার বেশ ভালো একটা এক্সপ্লানেশন এই ম্যাথে আছে। তো আমি সবাইকে 2 মিনিট টাইম দিব, তোমরা সলভ করে আমাকে বলো কোনটার অ্যান্সার কত হবে। সমস্যা নাই, আমরা আস্তে আস্তে অনেক কিছু শিখবো এবং কনসেপ্টটাকে যত দূর টেনে নেওয়া যায় আমরা চেষ্টা করবো সেই পর্যন্ত যাওয়ার। তো মাথায় রাখতে হবে, যদি আমরা ফার্স্টে 1 নাম্বারটা নিয়ে কথা বলি, এই বেগ আর দ্রুতি কিন্তু অ্যাকচুয়ালি সেম জিনিস না। আমরা বেগ বলতে মূলত বুঝবো হচ্ছে সরণ বাই সময়, রাইট? সরণ বাই সময়। এখন খেয়াল করো, তুমি এই পি বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করে পুনরায় পি বিন্দুতে এসে পৌঁছায় গেছো, ইন দ্যাট কেস তোমার সরণ হচ্ছে কত, 0, তাই না? তুমি যেখানে ছিলা তুমি সেইখানে ফিরে গেছো, দ্যাট মিনস 0। সো 0/t হুইচ ইজ 0। সো বিকজ বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, রাইট? কেয়ারফুল, কিন্তু এখানে কিন্তু আমার ডিরেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ তুর্য, আমি একটু মেনশন করি প্লিজ, যদি অনুমতি দেস। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমি যদি খুব সহজভাবে বুঝি, সরণ মিন্স ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট মিনিমাম ডিস্টেন্স, দ্যাটস ইট। ওকে নাকি? মানে সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট মিনিমাম ডিস্টেন্স। সো দেন হচ্ছে দ্রুতি, এবং দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখন অতিক্রান্ত দূরত্ব মানে কি, তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করছো সেটা, এবং সেই ক্ষেত্রে তোমার সরণ শূন্য হোক অশূন্য হোক যাই হোক ডাজেন্ট ম্যাটার, আমার এখানে আলোচ্য বিষয়টাই হচ্ছে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো। তো দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে, অবভিয়াসলি পি কিউ প্লাস কিউ আর প্লাস আর। এখন আমি বলছিলাম রেডিয়াস 1 কিলোমিটার, দ্যাট মিনস পি কিউ এবং পি আর দুইটাই কিন্তু 1 কিলোমিটার হবে। এবং দেখো এই কোণটা কত, অবশ্যই 4/1 ভাগ, তাই না? 360 ডিগ্রি 4/1 ভাগ।
বিকজ 90 যেহেতু, তাই এই জন্য মানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কোণটা যেহেতু 90, তার ফলে এই কিউআর হবে হচ্ছে তার পরিধির 4/1 which is pi r by 2. r is 1 kilometer, that means pi by 2 kilometer. দেন আমরা এখান থেকে এই মানটা বের করে, এবং টাইম দেওয়া আছে 10 মিনিট, এই মানগুলো আমরা এখানে এবং এখানে বসানোর পর এত কিলোমিটার পার মিনিটে অ্যান্সারটা পেয়ে যাব। তো সবাইকে আমরা প্রবলেমটা বুঝতে পারছি? ওয়েল, অবস্থান ভেক্টর নিয়ে কথা বলি আমরা। অ্যাটলিস্ট যেহেতু হচ্ছে আমাকে ইনফর্ম করা হয়েছিল যে আজকে যারা এখানে অ্যাটেন্ড করতেছো তাদের সবার নাকি ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিট। সো আমরা তো অবশ্যই এইটুকু তো আমরা মাস্ট জানি, যদি পি একটা বিন্দু হয় এরকম, এক্স ওয়াই জেড হচ্ছে তার স্থানাঙ্ক, সেই ক্ষেত্রে আমরা এই পি বিন্দুর অবস্থান ভেক্টর, গাইস কেয়ারফুল কিন্তু, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর, হোয়াট ইজ অবস্থান ভেক্টর? অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য আমরা যেই ভেক্টরকে ইউজ করি সেটা। এখন হোয়াট ইজ প্রসঙ্গ কাঠামো? প্রসঙ্গ কাঠামো হচ্ছে, আমি একটু ভিডিওটা অন করি বিকজ আমাকে এখন একটু জেস্টার দিয়ে বুঝাইতে হবে। আচ্ছা, ভিডিও কি অনই ছিল? ওয়েল, যাই হোক, হ্যাঁ, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝি। প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোনো একটা কণার গতিকে বর্ণনা করার জন্য আমরা একটা স্ট্রাকচার কল্পনা করি। অ্যাজ ফর এক্সাম্পল, যখন কোনো একটা কণা এরকম একটা তলে চলমান থাকে, সেই ক্ষেত্রে তার গতিটা কিন্তু একটা তলে সীমাবদ্ধ থাকে বা একটা তলে কনফাইন্ড থাকে, যার ফলে আমরা দুইটা পারপেন্ডিকুলার বা লম্ব এক্সিস দিয়ে তার গতিকে আমরা বর্ণনা করতে পারি। আমরা বলতে পারি অ্যাট এ সার্টেন টাইম এই পার্টিকেলটা এক্স ওয়াই পয়েন্টে আছে, যেই ক্ষেত্রে এক্স হচ্ছে হরাইজন্টাল এক্সিস বা ভূমি থেকে তার উচ্চতা, আর ওয়াই হচ্ছে উল্লম্ব অক্ষ থেকে তার দূরত্ব, যেমনি ধরো আর কি। আর যখন কোন একটা পার্টিকেল একটা শূন্য স্থানের মধ্যে ঘোরাঘুরি করে, একটা স্পেসে ঘোরাঘুরি করে, লাইক ধরো একটা রুমের মাঝখানে যখন একটা ফ্লাই উঠতে থাকে, আমরা কিছুক্ষণের মধ্যে ফ্লাইট একটা অঙ্ক খুব আশা করি, একটা রুমের মাঝখানে যখন একটা ফ্লাই বা একটা মাছি উঠতে থাকে, তখন তার গতি বর্ণনা করার জন্য আমার 3টা কোঅর্ডিনেট লাগে, এক্স ওয়াই এন্ড জেড। অ্যান্ড আমরা আয়ত একক ভেক্টরের কথা পড়ছি। হোয়াট ইজ একক ভেক্টর? যে ভেক্টরের মান হচ্ছে 1 একক, রাইট? এবং একক ভেক্টরের ক্ষেত্রে আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে এই ভেক্টরটা নাল ভেক্টর হওয়া যাবে না, বিকজ এ ক্যাপ বলতে যেহেতু আমরা ভেক্টর এ ডিভাইডেড বাই ভেক্টর এর ম্যাগনিটিউডকে বুঝতেছি, সো যদি ভেক্টর এটা নাল ভেক্টর হয়, ইন দ্যাট কেস এ মড কি হবে? 0 হবে, যার ফলে এই এ ক্যাপটা কিন্তু আনডিফাইন্ড হয়ে গেল। সো একক ভেক্টরের ক্ষেত্রে আমার শর্ত কি? নাল ভেক্টর হওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে এই মূল বিন্দুর রেসপেক্টে এই বিন্দুর পজিশনকে প্রকাশ করতেছে ধরো ওপি, হুইচ ইজ আর, লেখা যায়। এবং এই আর কে আমরা পাই কিভাবে? এই আর কে আমরা পাই হচ্ছে সিম্পলি এক্স ওয়াই এবং জেড এর সাথে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপকে জাস্ট জুড়ে দিলে, বিকজ এখানে এক্স এক্সিসের দিকে ক্রিয়াশীল ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই এক্সিসের দিকে ক্রিয়াশীল ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ, এবং জেড এক্সিসের দিকে ক্রিয়াশীল ভেক্টরটা হচ্ছে কে ক্যাপ। সো আমি ফার্দার যাওয়ার আগে, ক্রিয়াশীল একক ভেক্টর আর কি, এগুলোর নাম কি? আয়ত একক ভেক্টর। আমি ফার্দার যাওয়ার আগে একটা কোশ্চেন করি। এই যে আমি এখানে এক্স ওয়াই জেড দিলাম, এটা কি ইচ্ছা মতো দেওয়া যায় নাকি এর কোনো কোনো রুল আছে বা কোনো নিয়ম আছে? কে বলতে পারবা বলো? কোশ্চেন কি বুঝতে পারছি? এই যে আমি এখানে এক্স ওয়াই জেড আঁকলাম, 3টে এক্সিস, এই এক্স ওয়াই জেড দেওয়ার কি কোনো রুল আছে নাকি আমরা আমাদের ইচ্ছা মতনই এক্স ওয়াই জেড দিতে পারি? বলো। হ্যাঁ, প্রত্যেকটার সাথে লম্ব হবে। লম্ব হলে কি হবে? দ্যাট মিন্স আমি কি এইটাকে এক্স, এইটাকে জেড এবং একে কি আমি ওয়াই বলতে পারতাম? আচ্ছা, কোশ্চেন পারতে হবে এমন তো কোনো কথা নাই, কারণ আমরা তো এখানে শিখতে আসছি, তাই না? সো চেষ্টা করো, বলো, যা মনে আসে বলো। ভাই বললেই হয়েছে, বলো। থাকতে হবে। এখানে অ্যাকচুয়ালি ইস্যুটা হচ্ছে, যেহেতু আমরা এই 3টা ভেক্টর আই, জে এবং কে ক্যাপকে ডিফাইন করে ফেলছি, যে এ কাজ করবে এক্স অক্ষের দিকে, এ কাজ করবে ওয়াই অক্ষের দিকে এবং এ কাজ করবে জেড অক্ষের দিকে, সেজন্য আমি চাইলেই ইচ্ছে মতো এক্স ওয়াই জেড বলতে পারবো না, বিকজ আমরা জানি হচ্ছে
আই ক্রস জে ইকুয়াল টু কি কে, তাই না? অর্থ হচ্ছে এই জেড অক্ষটা হইতে হবে কি এক্স ওয়াই তলের উপর লম্ব, এবং আই থেকে জেড দিকে মুভ করার সময় আমরা ওই জেড অক্ষের দিকে যেন যাই। বিকজ খেয়াল করে এখানে যদি আমরা এক্স ওয়াই এর দিকে আমাদের ডান হাতের থাম বাদ দিয়া বাকি 5টা আঙ্গুলকে যদি আমি রোটেট করি ফ্রম এক্স টু ওয়াই, হ্যাঁ, তাহলে আমার এই থামটা পয়েন্ট করতেছে কি আমার দিকে না? দ্যাট মিনস আমি কিন্তু এখানে জেড এক্সিস এবার রাখতে পারতেছি, এটা কিন্তু কোনো রকম ভায়োলেশন হচ্ছে না। বাট তুমি যদি ইচ্ছা মতন এক্স ওয়াই জেড দিয়ে দাও যেখানে এই সম্পর্কটা ভায়োলেশন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় অবশ্যই মার্ক কাটা যাবে। আমি কি আমার কথাটা বুঝতে পারছি? এবিএম কথা কি বোঝা গেছে কি বলছি? জি ভাই, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যালো? ক্লিয়ার। জিনিসটা হচ্ছে হলো মানে ধনাত্মক এক্স থেকে ধনাত্মক ওয়াই এর দিকে আমি যদি হাতের বুড়ো আঙ্গুল বাদে বাকিগুলো ডান হাতে ঘুরাই, বুড়ো আঙ্গুলটা যেদিকে যাবে সেটাই তো জেড এক্সিস, তাই না তুর্য? হ্যাঁ, কাইন্ড অফ এটাই, মানে আমাদের এই সম্পর্কটা মানতে হবে, বিকজ আমি কিন্তু হ্যাঁ এটাকে শর্ত মেনেই সামনের দিকে আগাচ্ছি, যে আই কাজ করতেছে হ্যাঁ এক্স অক্ষের দিকে, যে কাজ করতেছে ওয়াই অক্ষের দিকে, সরি হ্যাঁ, যে কাজ করতেছে ওয়াই অক্ষের দিকে, এবং কে কাজ করতেছে জেড অক্ষের দিকে, রাইট? হ্যাঁ। সো এই জন্য আমাদেরকে এটা মানতেই হবে, আমাদের হাতে আর কোনো এখানে অপশন নাই। সো আইডিয়াটা কি ক্লিয়ার? মানে এক্স ওয়াই জেড আমরা চাইলে ইচ্ছা মতন বসাতে পারবো না, বসাতে পারবো না, এই সম্পর্কটাকে ভ্যালিড রেখে আমাকে এক্স ওয়াই এবং জেড অক্ষকে ধরতে হবে, এই হচ্ছে কি কথা। এখন আলোচনা গেল, সো এটা হচ্ছে আর, তাই না? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওকে, সো মনে করো যে অবস্থানের পরিবর্তন বা অবস্থান ভেক্টর, আমরা সরণের মান কি, আমরা সরণের ডেফিনেশন কি বলছি? সরণ হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন, এরকম একটা কিছু দিছিলাম নাম, সংজ্ঞা কি, চেঞ্জ ইন পজিশন ভেক্টর। সো এই কথার মানে অ্যাকচুয়ালি কি? এই কথার মানে হচ্ছে ধরো কোনো একটা পার্টিকেল এই পি থেকে এই কিউ পয়েন্টে আসছে, এর স্থানাঙ্ক মনে করো x1 y1 z1, এটা মনে করো x2 y2 z2, তো সে পি থেকে কিউতে আসছে। এখন তাহলে এই কণার সরণ কি হবে? এদের অবস্থান ভেক্টরের চেঞ্জ হবে। তো দেখি ডেফিনেশনটা এরকম কেন, আমার প্রথম কোশ্চেন হচ্ছে এইটা, যে এই যে একটা ডেফিনেশন দিলাম এটা এরকম কেন? সো আমরা এই ভেক্টরটাকে বলতে পারি হচ্ছে এই পি বিন্দুর আদি অবস্থান ভেক্টর, বা আর আই ভেক্টর, আর আই, আই ফর ইনিশিয়াল মানে আদি। ওকে, এবং আমি কিউ বিন্দুকে আমি প্রকাশ করলাম হচ্ছে এই ভেক্টরের সাহায্যে, তার নাম আমি দিলাম হচ্ছে আর এফ, এফ ফর ফাইনাল। এখন দেখো আমি গেছি থেকে ফ্রম পি টু কিউ, দ্যাট মিনস আমার এখানে সরণ কোনটা? সরণ হচ্ছে ভেক্টর পি কিউ, তাই না? দ্যাট মিনস আমার সরণ হচ্ছে এই ভেক্টরটা। আমার আরেকটা কালারের একটা অ্যারো দরকার। ওকে, পি কিউ হচ্ছে এই ভেক্টরটা। আচ্ছা, এখন পি কিউ এর মান বের করতে হবে আমাদের, নিশ্চয়ই এটা মনে আছে ভেক্টর যোগের ত্রিভুজ ফর্মুলা। ভেক্টর যোগের ত্রিভুজ ফর্মুলা থেকে কি বলা যায়? বলা যায় হচ্ছে ওপি প্লাস পি কিউ সমান সমান হচ্ছে ও কিউ। দ্যাট মিনস পি কিউ সমান সমান কি হবে? ও কিউ মাইনাস ওপি। অ্যান্ড হোয়াট ইজ ও কিউ? ও কিউ হচ্ছে আর এফ, ফাইনাল অবস্থান ভেক্টর মাইনাস ইনিশিয়াল অবস্থান ভেক্টর, ওরফে কি অবস্থান ভেক্টরের পরিবর্তন। ক্লিয়ার? সো এই জন্য আমরা যখন কোন একটা ভেক্টরের দুইটা প্রান্তের স্থানাঙ্ক দিয়ে জিজ্ঞেস করি ওই ভেক্টরটা কি, সেই ক্ষেত্রে আমরা কি করি? তার শেষ বিন্দুর পজিশন ভেক্টর থেকে তার ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টরকে আমরা বিয়োগ করি। অর্থাৎ খেয়াল করো, এখানে যদি আমি আর এফ কে লিখি হচ্ছে আর এফ, যেটা এটাকে যদি আমি লিখি হচ্ছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ, এবং আর আই কে যদি আমি লিখি হচ্ছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, ইন দ্যাট কেস এখানে ডেল্টা আসছে কত খেয়াল করো, x1 মাইনাস x2 i ক্যাপ প্লাস y1 মাইনাস y2 j ক্যাপ প্লাস z1 মাইনাস z2 k ক্যাপ। অলরাইট, দ্যাট মিনস আমার ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল্টা জেড কে ক্যাপ, আমরা এইটুক জানি, তাই না? হুইচ ইজ ভেক্টর পি কিউ ওরফে পজিশন ভেক্টর অফ পয়েন্ট কি মাইনাস কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি। ওকে,
এই পর্যন্ত তো আমরা সবাই ক্লিয়ার নাকি? আমরা তো এগুলো জানি, অলরাইট? আমরা কিন্তু এগুলো সবাই জানি, তাই না? এবং এখন আমার একটা কোশ্চেন, ধরো কোনো একটা কণা, কোনো একটা বস্তু কণা সময় গণনার শুরুতে টি সমান সমান 0 সেকেন্ডে মূল বিন্দুতে অবস্থান করতেছিল। কোথায়? মূল বিন্দুতে অবস্থান করতেছিল। আচ্ছা, এবং এই বস্তু কণাটার, ধরো কোশ্চেনে বলা হলো এই বস্তু কণাটার ভর হচ্ছে 0.2 কেজি। আচ্ছা, দেন আমি তোমাকে বললাম যে বস্তু কণার উপরে একটা ফোর্স কাজ করতেছে, যে ফোর্সটা কত? 2i প্লাস 3j প্লাস 5k। আমরা কি কথা বুঝতে পারছি? কথা কি ক্লিয়ার? এই পর্যন্ত যেগুলি বলছি সব কি বোঝা গেছে? হ্যাঁ, কন্টিনিউ। ওকে, আমার প্রশ্ন হচ্ছে টি সমান সমান 3 সেকেন্ড পর ওই বস্তু কণার স্থানাঙ্ক কত হবে? সো আমি আবারও 2 মিনিট টাইম দিলাম, তোমরা এটা সলভ করে আমাকে বলো। সূর্য, স্ক্রিনটা একটু উপরে তোল, কোশ্চেনটা যাতে দেখা যায় একটু। আচ্ছা, দাঁড়া তাহলে আমি একটুখানি ইয়া করলাম। ঠিক আছে হ্যাঁ, এখন? ঠিক আছে। ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। প্লিজ ডু গাইস। ভালো একটা ম্যাথ এটা। কোশ্চেন ক্লিয়ার না হলে তোরা বলতে পারোস, কিন্তু চ্যাটেও লিখতে পারোস বা হাত তুল, যাই বলোস। আচ্ছা, ম্যাথটা না করলেও যদি কেউ আইডিয়াটা বুঝো, সে আমার সঙ্গে একটু আইডিয়াটা শেয়ার করতে পারো। সূর্য, কন্টিনিউ। আচ্ছা, তো এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল এ ছিল ইনিশিয়াল পয়েন্টে, যার ফলে এক্স আই, ওয়াই আই এবং জেড আই তিনটাই কি 0। এখন সে কোনো একটা পয়েন্টে গেছে। আচ্ছা, এখন একটু সবাই এই ইকুয়েশনটা খেয়াল করো তো আবার। এইখানে বলতেছেটা কি, তোমার সরণ সমান সমান কি? ডেল্টা এক্স আই ক্যাপ। সো আমরা এক্স অক্ষের জন্য বলতে পারি কি ডেল্টা এক্স ওরফে এক্স এফ মাইনাস এক্স আই। তাহলে আমার এক্স এফ মানে পরিবর্তিত ভুজ কি হবে? ডেল্টা এক্স বা তার সরণ প্লাস এক্স আই। এক্স আই এর মান কি ছিল? 0 ছিল, তাই না? সো প্লাস 0। এখন ডেল্টা এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর সে কটুক সরছে। এখন দেখো, একটা বস্তুর উপরে যখন এফ মানের বল ক্রিয়া করে এম ভরের বস্তুর উপরে, তখন ত্বরণ কত হয়? এফ বাই এম হয় না? এফ বাই এম হয়। এবং যখন কোনো একটা বস্তুর ত্বরণ থাকে এবং এরকম কোনো ক্ষেত্র যখন তার আদিবেগ 0 থাকে, তখন টি সময় তার অতিক্রান্ত দূরত্ব কত হয়? হাফ ইন্টু ত্বরণ ইন্টু টি স্কোয়ার। আর এখানে ত্বরণের মানটা কত? এফ বাই এম। সো উই ক্যান রাইট হাফ ইন্টু এফ বাই এম ইন্টু টি স্কোয়ার, নাকি? তাই না? দ্যাট মিনস এখানে ডেল্টা এক্সটা কি হবে? সিম্পলি হাফ ইন্টু এফ এক্স বাই এম ইন্টু টি স্কোয়ার। এফ এক্স কেন? বিকজ এটা আমি কোন অক্ষের ক্ষেত্রে ক্যালকুলেশন করতেছি? এক্স অক্ষের ক্ষেত্রে। সো এখানে কি আমার এক্স অক্ষ বরাবর বলের উপাংশটাই বসবে, তাই না? এবং এইখানে এফ এক্স এর মান কত? 2 ইউনিট। সো যদি আমি এখন এখানে বসাই হাফ ইন্টু 2/0.2 ইন্টু টি স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার। এত ইউনিট হচ্ছে এক্স এফ। সিমিলারলি আমরা ওয়াই এফ পাবো কত? হাফ ইন্টু এফ ওয়াই বাই এম ইন্টু টি স্কোয়ার। এবং জেড এফ কত পাবো? হাফ ইন্টু এফ জেড বাই এম ইন্টু টি স্কোয়ার। এটাই হচ্ছে এই কণাটার চূড়ান্ত স্থানাঙ্ক, এক্স এফ, ওয়াই এফ এবং জেড এফ। এটাই তার কি চূড়ান্ত স্থানাঙ্ক। আমরা সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, একটু উপরে তোলার না প্লিজ, একটু দেখতাম আর কি। হ্যাঁ ব্রো, ব্যাপারটা কি ক্লিয়ার বোঝা গেছে? একটু উপরে হ্যাঁ, তুলতি, মানে কোশ্চেনটা আবার একটু। তুই কি মুছে দিছস? না, উপরে তোল। হ্যাঁ, একটু জুম কর, জুম কর, পুরোটা জুম কর। নিচে নাম একটু। আচ্ছা, তো ওই কোশ্চেনটা কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার এটা?
আশা করি এই পর্যন্ত আমি আমার বক্তব্যটা বোঝাতে যতটুকু চেষ্টা করছি তার ক্ষেত্রে হয়তো আমি হয়তো আমরা আচ্ছা, আমি মোটামুটি কিছু বুঝছি বা হয়তো আমি বুঝি নেই। আমি একটু সবাইকে বলি, হ্যাঁ বলো। যারা আছিস একটু রেসপন্স করার চেষ্টা করিস প্লিজ। মানে হা বা না, না হলেও কোনো সমস্যা নেই, দরকার পড়লে তোদের তুর্য ভাইয়া 2বার বোঝা হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট একটু রেসপন্স করিস, তাহলে বোঝা যায় আর কি। যেহেতু একটা ক্লাস হচ্ছে, আমরা ধারণা করব যে তোরা সামনে বসে আছিস, আমরা পড়াচ্ছি, বিষয়টা এরকম। ওয়েল, আচ্ছা তোমাদের যদি কোনো জায়গা নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো এই চ্যাপ্টারে। বাট আচ্ছা, তার আগে আমি একটু ভেক্টর যোগ আর বিয়োগ সম্পর্কে একটু কথাবার্তা বলে নিই। আমরা সবাই সোফার এগুলি জানি, তাই না? যে যদি আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র ইউজ করি সেক্ষেত্রে কি হয়, যদি আমরা দুটো একই জাতের ভেক্টরকে, সবাই একটু আমার কথাটা একটুখানি নোটিশ করো কি বলছি, দুটি একই জাতের ভেক্টরকে, এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা ব্রো না আমাদের কি ব্রেক দিব? না 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 না, আচ্ছা, কন্টিনিউ। দুটো একই জাতের ভেক্টরকে, একই জাত কথাটা কেন আসছে? বিকজ আমরা জাত বলতে কি বুঝি? জাত হচ্ছে, ধরো অ্যাজ ফর এক্সাম্পল, সব রকম বেগ এক জাতের বা এক ভ্যারাইটির ভেক্টর, সব রকম ত্বরণ আরেক জাতের ভেক্টর, এক্সেট্রা এক্সেট্রা। তো এখন যখন আমরা কোনো দুইটা ভেক্টরের মধ্যে যোগ বা বিয়োগ করি তখন সূর্য, এদের জাত সেম হইতে হবে। আজান হচ্ছে মনে মেবি না? আচ্ছা, আজানের পর আবার শুরু করি, কি বলো? হ্যাঁ, আজান কন্টিনিউ, আজানের পরে শুরু করবে। হ্যাঁ, আজান হচ্ছে তো। আমরা আজানের পরেই ব্যাক করতেছি হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, কন্টিনিউ Okay. কন্টিনিউ। তো ভেক্টর যোগ নিয়ে আমরা তো এটা জানি অ্যাট লিস্ট, যে অলরেডি যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা শেষ। বাট আই গেস কি বলে, আজকে আমি যে মোমেন্টাম থেকে শুরু করছি, আমি ভেক্টর চ্যাপ্টারটা আরো কয়েকটা দিন টাইম নিব, বিকজ ভেক্টর হচ্ছে ফিজিক্স এবং ম্যাথের সবগুলা চ্যাপ্টারের একদম বেসিক। সো যদি আমরা বেসিকটা না বুঝি আমরা কিন্তু আসলে উপর দিকে বেয়ে উঠতে পারবো না। সো আমি ভেক্টরটা আরো কয়েকদিনের জন্য একটু কন্টিনিউ করবো, বিকজ বেসিকটা যেন একটুখানি স্ট্রং হয় এবং আমরা আসলে আরো কয়েকটা অ্যাঙ্গেল থেকে এই চ্যাপ্টারটাকে দেখার চেষ্টা করব। ওয়েল, তো আমরা এইটুক জানি যে সেই, যেটা বলতেছিলাম, সরি কথা স্কিপ করে গেছি, একই জাতের হইতে হবে। এর অর্থ হচ্ছে আমরা একটা ত্বরণের সঙ্গে একটা ত্বরণের যোগ করতে পারবো অথবা একটা ত্বরণের সঙ্গে একটা ত্বরণের বিয়োগ করতে পারবো, কিন্তু কখনোই আমরা একটা বলের সঙ্গে একটা ত্বরণের যোগ বা বিয়োগ করতে পারবো না। পারবো না, বিকজ এদের ইউনিট কিন্তু ডিফারেন্ট। আমরা ছোটবেলায় পড়ছিলাম যে ইউনিটের সাহায্যে প্রুফ করো, বা কি বলে মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ করো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। মনে আছে এগুলি? প্রত্যেকটা টার্মের ইউনিট সেম হইতে হয়। সেম কথা কিন্তু এইখানেই, আমরা কিন্তু কখনোই মিটার পার সেকেন্ডের সাথে, সেকেন্ড স্কোয়ারের সাথে সাথে নিউটনকে যোগ বিয়োগ করতে পারবো না। এই সেম কথাই কিন্তু এখানে, মানে কি জাত সেম হইতে হয়। যেই কারণে এই সামান্তরিক সূত্রকে পরীক্ষার খাতায় লেখার সময় আমাদের সবাইকে কেয়ারফুল থাকতে হবে যেন একই জাতের ভেক্টর কথাটা বাদ না যায়। সংজ্ঞা লেখা কিন্তু খুবই ইজি গাইস, খুবই ইজি। সংজ্ঞা কিন্তু মুখস্থ করার কিছু নাই। প্রত্যেকটা সংজ্ঞায় কতগুলা কি কি পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলো যেন আমাদের মিস না হয়ে যায়, এটাই হচ্ছে কি মেইন কথা। তাহলে খেয়াল করো, এখন এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি মনে করো হচ্ছে কাজ করে কোন দিকে, এদের কর্ণ বরাবর, এবং যা হচ্ছে আর এখন হোয়াট ইজ ভেক্টরের লব্ধি। যদি আমরা কতগুলা ভেক্টরকে যোগ করে একটি মাত্র ভেক্টর পাই, তাহলে আমরা যোগের ফলে যে ভেক্টরটিকে পেয়েছি তার নাম কি? লব্ধি। এবং যেই ভেক্টরগুলোকে আমরা যোগ করছি তাদের নাম কি? উপাংশ। যেমন এই ক্ষেত্রে আর হচ্ছে পি এবং কিউ এর লব্ধি এবং পি কিউ হচ্ছে কি আর এর উপাংশ। এখন দেখো, আমি ধরলাম এখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো সেই ক্ষেত্রে আমরা সবাই জানি যে আর স্কোয়ার সমান কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। প্রমাণটা খুবই সহজ। দেখো, এই সাইডটার দৈর্ঘ্য যদি কিউ হয় তাহলে এই সাইডটার দৈর্ঘ্য তোমার কি হবে? সে কিউই হবে। এবং আফটার দ্যাট আমরা এখান থেকে খুব সহজে কি করতে পারি? আচ্ছা, তোমাদের কি কোসাইন ফর্মুলা পড়া আছে? ওয়েল, আমরা সেখানে পরে যাই, আমরা কোসাইন ফর্মুলা কি গিয়ে একটু পরে আসতেছি। বাট আমরা সোফার এইটুক জানি যে আর স্কোয়ার সমান কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখন প্রশ্ন হচ্ছে আর এর সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন মান কত?
তো তার জন্য আমরা এখানে কি করতে পারি দেখো, আমরা লিখতে পারি cos আলফা ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2p/q। এখন দেখো আমরা জানি হচ্ছে এই cos আলফার মান কি -1 থেকে +1 এর মধ্যে থাকে, যার ফলে আমরা এই cos আলফার জায়গায় এই রাশিটাকে বসিয়ে দিলে কি পাচ্ছি খেয়াল করো, -1 থেকে +1 আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2p/q will be smaller than or equal +1, যার থেকে আমরা লিখতে পারি -2p/q this and this। দেন আমরা করবো কি দুই পাশে এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যোগ করে দিব, দেন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p/q আর স্কোয়ার পি স্কোয়ার, আচ্ছা এখানে 2p/q হবে রাইট, প্লাস 2p/q হবে বিকজ আমি প্রত্যেকটা সাইডে কি 2p/q দিয়ে গুণ করছি। সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q। আমি বোর্ডটা একটু ছোট করি যেন পুরা ক্যালকুলেশনটা দেখা যায় এই জন্য। সো খেয়াল করো এটা কি আসলো, পি টিলডা কিউ হোল স্কোয়ার আর স্কোয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার। এই যে ডিফারেন্সটা আমরা বুঝাই বিকজ উই ডোন্ট নো এখানে কোনটা বড় পি নাকি কিউ, আমরা যেই প্রতীকের সাহায্যে এই ডিফারেন্সটাকে বুঝাই তার নাম হচ্ছে টিলডা। ওকে, টিলডা। দ্যাট মিনস পি ডিফারেন্স কিউ উইল বি ইকুয়াল টু অর স্মলার দেন আর, এবং আর এর মানটা কি হয় পি প্লাস কিউ এর সমান বা এর চেয়ে ছোট হবে। তো সবাই একটু কথাটার মানে বোঝার চেষ্টা করো গাইজ। আর এর মান হবে পি প্লাস কিউ এর সমান বা এর চেয়ে ছোট, তার মানে কি আর এর মানটা পি প্লাস কিউ কে অতিক্রম, আর এর পক্ষে পি প্লাস কিউ এর চেয়ে বেশি মান অর্জন করা পসিবল না, যে কারণে আমরা বলি হচ্ছে আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত পি প্লাস কিউ। এবং এখানে খেয়াল করো আর এর মান হয় পি মাইনাস কিউ এর চেয়ে কিউ, আর এর মান হয় পি মাইনাস কিউ এর সমান বা এর চেয়ে বড়, দ্যাট মিনস আর এর পক্ষে কিন্তু এর চেয়ে ছোট মান অর্জন করা পসিবল না। দ্যাটস ওয়াই আমরা বলি কি আর মিন হচ্ছে পি মাইনাস কিউ। সো ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে দুইটা ভেক্টর একটা সিস্টেমে, সূর্য পি ডিফারেন্স কিউ, আচ্ছা পি ডিফারেন্স কিউ সরি, বা ইফ পি ইজ গ্রেটার দেন কিউ ইন দ্যাট কেস পি মাইনাস কিউ, আমরা যেমনি বলি ডাজন্ট ম্যাটার। তো আমার প্রশ্ন হচ্ছে ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 20 ইউনিট এবং লব্ধির সর্বনিম্ন মান 10 ইউনিট, ঠিক আছে। তো জিজ্ঞেস করা হয়েছে আমাকে যখন এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তখন এদের লব্ধির মান কত। সো গাইজ খুবই সিম্পল জিনিস এই ম্যাথগুলা, তোমরা এটা বাসায় করবে, আমি জাস্ট তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। লব্ধির সর্বোচ্চ মান ইজ 20 ইউনিট, দ্যাট মিনস পি প্লাস কিউ এখানে কত 20 ইউনিট, এবং লব্ধির লোয়েস্ট ভ্যালু পি মাইনাস কিউ এখানে কত 10 ইউনিট। সো দেখো যদি আমরা এদেরকে যোগ করি ইন দ্যাট কেস 2p সমান সমান কত 30, দ্যাট মিনস পি এর মান কত 15, দেন পি এর মান আমরা যে কোনো একটাতে বসালেই পাবো হচ্ছে কিউ এর মান কত 5 ইউনিট। সো আমরা পি আর কিউ জেনে গেছি, কাজে যখন এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, কলমের কালারটা চেঞ্জ করা উচিত, যখন এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি তখন লব্ধির মান কত হবে, আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে লব্ধির মান হবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার, মানে কি 15 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 15 ইন্টু কস 60। ওকে, দেন যত আসে তত অ্যান্সার। তো এই টাইপের অঙ্কগুলো আমরা জানি, হ্যাঁ এই টাইপের ম্যাথগুলো আমরা জানি। আচ্ছা, তো এখন আমরা একটা দৃশ্যকল্প ভিত্তিক অঙ্ক করব। তো দৃশ্যকল্প ভিত্তিক অঙ্কটা কি কিরকম, ধরো বলা হলো একজন ব্যক্তি দক্ষিণ পূর্ব দিকে 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। আচ্ছা, তো দক্ষিণ পূর্ব দিকে বলতে আমরা অলওয়েজ বুঝবো প্রথমে যার নাম লেখা আছে সে হচ্ছে কি রেফারেন্স। অনেক বড়, আমি কি ঠিক বলেছি? ঠিক আছে। সো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো এখানে ঘটনাটা কি হয়েছে, ঘটনা হয়েছে হচ্ছে
দক্ষিণ পূর্ব দিকে। সো এই কথার মানে হলো দক্ষিণ এবং পূর্ব দিকের মাঝ বরাবর, তাই না? দ্যাট মিনস এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম 250 কিলোমিটার দৈর্ঘ্য তিনি অতিক্রম করেন। খুব ভালো কথা। এবং গাইস তাহলে কিন্তু কোশ্চেনটা এখানে এভাবেও বলা যাইতো যে তিনি দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে যান। তখন বুঝতে হবে প্রথমে যার নাম আছে সে হচ্ছে রেফারেন্স, দ্যাট মিনস সে করছে কি, সে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ এবং পূর্ব দিকের মাঝ বরাবর 250 কিলোমিটার গেছেন। এরপরে বলা হলো অতঃপর এই ব্যক্তি দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার দূরত্ব যান। মানে ফার্স্টে তিনি গেছেন কই, দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আফটার দ্যাট তিনি দক্ষিণ পশ্চিম দিকে ওই সেম 30 ডিগ্রি অ্যাঙ্গেল আবারও 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছেন। তো আমার প্রশ্ন হচ্ছে এই ব্যক্তির মোট অতিক্রান্ত দূরত্বের মান এবং দিক কত? তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা প্রথম কেজে আমরা এখানে আসছিলাম, সরি, তাহলে সেকেন্ড কেজের জন্য করব কি, আমরা এখানে আবারও একটা কি বলে এটাকে, আবারও একটা এখানে পেজে ব্রেক চলে আসছে, সরি এই জন্য পুরোটা মুছতে হবে, তোমরা জাস্ট ব্যাপারটা বুঝে নাও। আমরা এখানে আরেকটা রেফারেন্স ফ্রেম আঁকলাম এবং তারপরে কি হলো, সে এই দক্ষিণ পশ্চিম দিকে এরকম 30 ডিগ্রি কোণে তিনি আরো 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছেন। তো এই হচ্ছে গিয়ে ওভারঅল কাহিনী। এখন গাইজ আমাকে লব্ধি বের করতে হবে। তো দেখো লব্ধি বের করার জন্য আমার লাগবে কি, মধ্যবর্তী কোণ লাগবে। এখন মধ্যবর্তী কোণের শর্ত হচ্ছে আমরা তখনই মধ্যবর্তী কোণ বলতে পারবো যখন দুইটা ভেক্টরের আদিবিন্দু একই পয়েন্টে থাকে। ইন দ্যাট কেস আমরা বলতে পারবো যে এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো এখানে একটা ত্রিভুজ আছে এবং এই ত্রিভুজের 3 বাহু বরাবর ধরো পি কিউ এবং আর মানের বল ক্রিয়া করতেছে। সো আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত, এবং আমি ধরলাম এটা একটা সমবাহু ত্রিভুজ। সো আমি জানি প্রত্যেকটা সাইড হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো এখানে কিন্তু কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কিন্তু 60 ডিগ্রি হবে না, বিকজ ওই যে বললাম এদের ইনিশিয়াল পয়েন্ট সেম পয়েন্ট হইতে হবে। দ্যাট মিনস এই যে ভেক্টর আর এবং এই যে ভেক্টর কিউ, খেয়াল করো এদের একজনের আদি বিন্দুতে আরেকজনের শীর্ষবিন্দু অবস্থিত, যা আমাদের শর্তের সঙ্গে যাচ্ছে না। এই জন্য করতে হবে কি, আমাকে এই কিউ বিন্দুকে সরায় এইখানে নিয়ে আসতে হবে, তাই না? দ্যাট মিনস যদি সরি মানে কিউ ভেক্টরকে সরায় আমার এইখানে আনতে হবে। অর্থাৎ যদি আমি ভেক্টর কিউকে এরকম তার দিক সেম রেখে বর্ধিত করি, আমাদের ভেক্টরের স্থানান্তর করার নিয়ম কি, মান সেম থাকতে হবে এবং দিক চেঞ্জ হওয়া যাবে না, তাই আমি এখানে করছি। সেই ক্ষেত্রে খেয়াল করো এইবার কিন্তু এদের ইনিশিয়াল পয়েন্টগুলা এক পয়েন্টে আসছে। এখন আমরা বলতে পারি কি, এখন আমরা বলতে পারি যে না, এইবার এই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। এই কোণটা ছিল 60, কারণ সমবাহু ত্রিভুজ, কাজে এই কোণটা কত, 180 মাইনাস 60, দ্যাট মিনস 120 ডিগ্রি। ঠিক আছে, এই জন্য আমরা ভেক্টর স্থানান্তর করি, নিয়ম হচ্ছে মান সেম থাকবে এবং দিক চেঞ্জ হওয়া যাবে না। এবং যেই সকল ভেক্টরকে আমরা এক স্থান থেকে আরেক স্থানে সরাই নিয়ে আসতে পারি তাদেরকে বলা হয় স্বাধীন ভেক্টর। তোমরা হয়তো বা বইয়ে পড়ছো স্বাধীন ভেক্টরের পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট নির্দিষ্ট না। এই কথার মানে কি, কথার মানে হচ্ছে এদের পাদবিন্দুকে তুমি সরায় একখান থেকে আরেকখানে এরকম নিয়ে আসতে পারো। এই টাইপের ভেক্টরগুলোর নাম কি, স্বাধীন ভেক্টর। আমরা আসবো পড়া এগুলোতে আস্তে আস্তে স্লোলি। সো এখন দেখো এদের মধ্যবর্তী কোণ বের করার জন্য কিন্তু আমাকে এখানেও সেম কাজটা করতে হবে কি, আমাকে এই ভেক্টরটাকে তার দিক সেম রেখে এরকম বাড়ায় এই পাশে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবং দেখো এই কোণটা 30 হইলে এই কোণটাও 30 নাকি, তখন এই কোণটাও কত হবে, সেই 30 হবে। কাজে এখন দেখো এদের মধ্যবর্তী কোণ কত হইলো বলো, 60 ডিগ্রি, 30 প্লাস 30, এবং প্রত্যেকের ভ্যালু কত, 250 কিলোমিটার। কাজে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, √250 স্কোয়ার প্লাস 250 স্কোয়ার প্লাস
2 × 250 × 250 × cos 60, যা মান আসে তা। এখন এদের দিক বের করার আগে আমি একটু সবার সঙ্গে কথাবার্তা বলতে চাই। কাকে কার সাথে কথাবার্তা বলা যায়? ফয়সাল, একটু মাইকটা অন করো তো ভাইয়া। ফয়সাল নামে নামে একজনকে দেখা যাচ্ছে। ভাই একটু মাইকটা অন করো, কথাবার্তা বলি। এক কাজ করো, সবাই একটু মাইকটা অন করো। এবিএ মাসিক, অন্য কারো তো কোনো রেসপন্স নাই সোফার। জি ভাই বলেন। আচ্ছা, সাদিকুজ্জামান, হ্যাঁ একজনের মাইক অন পেলাম। হ্যাঁ সাদিক, তুমি কি বলে, তোমার বাসা কি ময়মনসিংহ নাকি ঢাকাতে? ঢাকার ভিতরে ভাইয়া। ঢাকার ভিতরে, আচ্ছা। কোন স্কুলে পড়তা? বিএফ শাহিন কলেজ। বিএফ শাহিন কলেজ। ও দীপ্রর মাইকটা অন পাইতেছি। দীপ্র, তোমার তোমার কি অবস্থা বলো? জি ভাইয়া বলেন। হ্যাঁ, ঢাকা নাকি ময়মনসিংহ, কোনটা? ময়মনসিংহ। ময়মনসিংহ কোন স্কুল ভাই? জেলা স্কুল। জেলা স্কুল, ময়মনসিংহ জেলা স্কুল। এবিএম, তোমার স্কুল কি এটাই ছিল? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এবিএম এর ছোট ভাই, খুবই লাকি তোমরা। এবিএম কে ফার্স্ট থেকেই চিনো। মেহেদির মাইক অন পাইছি। মেহেদি ভাই কি অবস্থা বলো? তো ভাই ভালো। আচ্ছা, কোন স্কুল তুমি? ভাই জেলা স্কুল। নাইস। ওয়েল, তো আলোচনা কি যা যা করার চেষ্টা করছে তোমরা কি বুঝতে পারছো? জি ভাই বুঝতেছি। হ্যাঁ ভাই, রেসপন্স থাকতে হবে। রেসপন্স থাকলে অনেক কিছু শিখতে পারবা। আর আমাদের টিচিং ফিলোসফি হচ্ছে আমরা কখনো কাউকে শাট ডাউন করাই দিই না বা কখনো কাউকে ডিসকারেজ করি না। আমাদের টিচিং এর মেইন ফিলোসফি, স্পেশালি আমার মেইন ফিলোসফি হচ্ছে যতদূর পারা যায় আমরা চেষ্টা করি অ্যাবিলিটিকে ওই পর্যায়ে নিয়ে যাইতে। লাইক আমরা কখনোই তোমাকে বলবো না যে একটা টাফ ম্যাথ করবো না, উল্টা আমরা তোমাকে একটা টাফ ম্যাথ ধরাই দিব। এটাই হচ্ছে আমাদের ফিলোসফি। এবং তোমরা যদি এগুলোতে অ্যাটেন্ড করো, আমি এইটুকু বলতে পারি যে অনেক কিছু তোমরা শিখতে পারবা। বিকজ দেখো ভাইয়া, অ্যাডমিশনে যদি ভালো করতে চাও তাহলে একমাত্র শর্ত হচ্ছে প্রচুর বুঝতে হবে, প্রচুর শিখতে হবে। ফিজিক্সটা কিন্তু এরকম না যে তুমি জাস্ট কিছু ফর্মুলা পড়বা, তোমাকে আমি বলবো ফর্মুলার মধ্যে তুমি ডাটা বসাও, তুমি ডাটা বসাও, অঙ্ক শেষ। ফিজিক্সটা কিন্তু ভাই এরকম না। একটা কনসেপ্টের সঙ্গে আরেকটা কনসেপ্টকে এনে বসাইতে হবে, দেন আমাকে ম্যাচ করে দেখতে হবে যে আমি যেটা বোঝার চেষ্টা করছি এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এখন তাহলে আমাকে বলো এদের লব্ধির দিকটা কোন দিকে হবে? আমরা কিন্তু অঙ্ক ছাড়াই বলতে পারি, ম্যাথ ট্যাথ না। মনে করো এমসিকিউ কোশ্চেন, 10 সেকেন্ড টাইম, বলো কত লব্ধির দিকটা কোন দিকে হবে? ওকে Anyone? ফাইন। হ্যাঁ ভাইয়া বলো। সূর্য, হ্যাঁ বলো। সমস্যা নাই। শর্টে বলে দে, সমস্যা নেই। খুবই সিম্পল, পশ্চিম দিকে লব্ধির ভাইয়া। দিকটা হবে হচ্ছে এই সাউথের দিকে। কারণ কি? কারণ হচ্ছে দেখো, একটা অঙ্ক ঢাকা বোর্ডে আগে আসতো আমাদের সময়, সেই 2010 সালে আমরা যখন এই অ্যাডমিশন পরীক্ষা টরীক্ষা দিছি আর কি, আমি 2010 ব্যাচ। ওইখানে বলা ছিল যখন দুইটা ভেক্টরের মান পরস্পর সমান হয় তখন লব্ধি করে কি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই অঙ্কটা কি এখনো বইয়ে আছে? প্রমাণটা হ্যাঁ, থাকার কথা, থাকার, খুব ডেফিনেটলি থাকার কথা। এটা খুবই ডেফিনেটলি ইম্পর্টেন্ট অঙ্কটা আছে। কনসেপ্ট। হুম। এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমার কিন্তু এখানে অঙ্ক করার দরকার নাই। আমরা জানি কি, যখন ভেক্টর দ্বয়ের মান সমান লব্ধি করবে কি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। সো খেয়াল করো, এইখানে কিন্তু এদের মান সেম, 250 তাই না? দ্যাট মিনস লব্ধি করবে কি মধ্যবর্তী কোণ 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করবে। দ্যাট মিনস কি লব্ধি সাউথ দিয়ে যাবে। এবং এই পর্যায়ে এসে কিন্তু আমার দিক বের করা দরকার নেই, আমরা জাস্ট এই একটা লাইন লিখে অ্যান্সার লিখে দিয়ে আসলেই হবে যে লব্ধি এখানে কাজ করতেছে কোন দিকে, দক্ষিণ দিকে। সো আচ্ছা তুর্য, আমাদেরকে বলো। আই ওয়ান্ট টু মেনশন সামথিং। যে আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পারছি যে এটা দুইটা সরণ ভেক্টর। কেন আমি লব্ধি বের করতেছি, কেন এটা কি বোঝা গেছে কেন বের করতেছি? প্লিজ রেসপন্স। মানে এখানে কেন আমি লব্ধি ভেক্টরটা বের করতেছি? আচ্ছা, এখন না বুঝলেও সমস্যা নাই, আমরা এই, ওভার দ্য তোর টাইম। তো তোরা তো জিলা স্কুলের মান সম্মান খোয়াবি রে। ঠিক আছে, আমি জিলা স্কুলের পোলাপান সপ্তাহে পুন্ডা। ঠিক আছে, আমি নিজেও তো একটা পুন্ডা। ওকে ফাইন।
তুই যে একটু একটু বলে দে, আমার মনে হয় এটা তুই বলে দে কেন আমরা লব্ধি ভেক্টরটা বের করতেছি। আচ্ছা ব্রো, তোমার ছোট ভাই যেহেতু জেলা স্কুলের, তুমি একটু হুম আদর হুম। করে বুঝিয়ে দাও। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রথমে আমরা আহ, দক্ষিণ পূর্বে গেলাম, তাই তো, একটা ভেক্টর। তারপর আমরা গেলাম হচ্ছে দক্ষিণ পশ্চিমে, ঠিক আছে। এখন আমাদের অবস্থান বা সরণ ভেক্টর যদি নির্ণয় করতে চাই, একবারে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর, তাই না? তাহলে এই ভেক্টরটা কিন্তু একটু খেয়াল করে দেখ, সেটা হচ্ছে ওই দুইটা ভেক্টরের লব্ধি কি বোঝাচ্ছে, ঠিক আছে না? একবারে স্টার্টিং পয়েন্ট থেকে দুজনের মান কিন্তু এন্ডিং। সেম, খেয়াল করছো? হ্যাঁ হ্যাঁ দুজনের হ্যাঁ মানে হ্যাঁ কিন্তু 250 250 অ্যাঙ্গেল সেম, তার মানে লোকটা অ্যাকচুয়ালি এখান থেকে যাত্রা শুরু করে কই পৌঁছাবে? হ্যাঁ, এই যে একেবারে এই পয়েন্টে এই এসে পৌঁছাবে। বরাবর। হ্যাঁ, দেখো সেটাই। তাই কিন্তু হয়েছে, তাই কিন্তু এখানে হয়েছে, খেয়াল করো। তার লব্ধির দিকটা কোন দিকে গেছে? সাউথের দিকেই গেছে, এবং হুম। মানটা আমরা ওই যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, খেয়াল করো। প্রথম ভেক্টরটা এদিকে, সেকেন্ড ভেক্টরটা এদিকে, তার মানে তার লব্ধিটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত। সো দ্যাটস ওয়াই আমরা এখানে লব্ধি ভেক্টরটা বের করেছি। ক্লিয়ার সবাই? এইভাবে কিন্তু আমরা আরো অনেকগুলা সরণ ভেক্টরের লব্ধি বের করতে পারি। ধর গিয়ে এইখান থেকে সে আবার রওনা দেওয়া শুরু করলো, তাহলে আমরা তখন নিব তিনটা সরণ ভেক্টরের লব্ধিটা বের করব, ঠিক আছে। জি ভাই। আর 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 একটা মেনশন, অনেক সময় ধর এমসিকিউ তে দিয়ে দিল যে সাপোজ বইয়ের কোশ্চেনই হইতে পারে, এই ভেক্টর টেক্টর দিয়ে আর সারা জীবন পড়লাম যে বা ভেক্টরের রুলস দিয়ে আমি ভেক্টরের ফর্মুলা দিয়ে সরণটা বের করছি। এখানে যদি কোশ্চেন আসতো যে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তখন কি আবার আমরা এই সূত্র ইউজ করতাম সবাই? যদি বলা হতো এই কোশ্চেনে জাস্ট মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তাহলে কিন্তু আনসার হতো জাস্ট 250 প্লাস 250, মানে 500 কিলোমিটার। Am I clear to all of you? জি সূর্য ভাইয়া। ঠিক আছে? সূর্য ঠিক আছে? হ্যালো? আচ্ছা, কি বলে, আমাদের আসলে আরেকটু সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে, কনসেপ্টগুলো আর একটু ডিপলি বুঝতে হবে। যত বেশি আর ডিপলি বুঝবো, সমস্যা নাই, ওরা ওরা তো মাত্র শুরু করলো, ইনশাল্লাহ হ্যাঁ মাত্র ভালো শুরু ভালো আর কিছু কি, হবে। প্রচুর মাত্র টাইম শুরু হাতে করলো। আছে। এই জন্য আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো হচ্ছে, গাইজ, আমি একটু ভিডিওটা অন করে কথাটা বলি, বিকজ কাইন্ড অফ সিরিয়াস কথা এটা। এই আমি কি আসি নাকি নাই? আমি তো দেখিনি হ্যাঁ, এসব। ঠিক আছে, আচ্ছা। আমাকে কি দেখা যাচ্ছে? মানে আজকে নেটের সমস্যার কারণে আমি কোনো কিছু আগামাথা পাচ্ছি না, কেন জানি। আচ্ছা, তো একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে গাইজ, ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা কোচিং এই বলো বা যেখানেই বলো, আমরা চেষ্টা করি কি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সিলেবাসটা শেষ করে ফেলতে। হ্যাঁ, লাইক আমরা চেষ্টা করি 6 মাসের মধ্যে পুরা ফিজিক্স 2 পত্র শেষ করে ফেলতে, বা ম্যাথ শেষ করে ফেলতে। বা আমরা চিন্তা করি কিরকম যে 2 সপ্তাহ হয়ে গেছে আর প্রথম চ্যাপ্টারটা এখনো শেষ হলো না, বা এই চ্যাপ্টারটা অনেক ছোট মনে হচ্ছে, বাট কি বলে এত সময় কেন লাগতেছে, আমরা এরকম কিছু চিন্তা ভাবনা করি। এই চিন্তা ভাবনাটা ভাই আসলে ইন্টারের ফার্স্ট থেকে একদমই করা যাবে না। কারণ ইন্টারের ফার্স্ট থেকে নিয়ম হচ্ছে যতটা স্লো অ্যান্ড স্টেডি পারো আঁকাবা, এবং অবশ্যই যত বেশি পারো তত বেশি গাণিতিক সমস্যা সমাধান করবা, তত বেশি ম্যাথ সলভ করবা, এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ম্যাথ সলভ করবা। আমাদের এইচএসসি দোজোর ইউটিউবে দেখবা যে একটা ভিডিও আছে, একটা ভিডিও বলতে লাইভ সেশন আছে আমার, যে আমরা অ্যাডমিশনের জন্য কিভাবে আসলে রেডি হতে পারি। এখানে আমি ফিজিক্স পড়ার কিছু টেকনিক সম্পর্কে আলোচনা করছি, এটা অবশ্যই আজকে দেখবা সবাই অ্যান্ড শেয়ার করবা, বিকজ কি বলে যে কথাগুলি আমি গত 10 বছর যাবত কোচিং এর ক্লাসরুমে বলতাম, সেই কথাগুলি হচ্ছে এখন রেকর্ডের অবস্থায় আসতেছে। সো কথাগুলো একটু ছড়াই দেওয়ার চেষ্টা করবা, বিকজ এখানে বেশ কিছু কি বলা যায়, কিছু মানে রং অ্যাপ্রোচকে আমি দূর করার চেষ্টা করছি, যে আমরা এই অ্যাপ্রোচে আগাই, এই অ্যাপ্রোচে আগানো যাবে না। মাথায় কখনোই রাখা যাবে না যে 4টা ক্লাস হয়ে গেছে, চ্যাপ্টার 1 কেন শেষ হলো না, নাই হতে পারে। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন ইন্টারে পড়তাম, তখন রেজাউল করিম স্যার হচ্ছে চ্যাপ্টার 1 মানে জাস্ট ভেক্টরটাই তিনি পড়াইছেন 5 সপ্তাহ যাবত, 5 উইক একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার। তো দেখো নর্মালি কিন্তু যে কারোই কিন্তু ফ্রিক আউট করার কথা, যে 5 উইক হয়ে গেছে এখনো চ্যাপ্টার 1 শেষ হলো না। বাট উনি অ্যাকচুয়ালি ওই চ্যাপ্টার 1-এর প্রথম ওই 5 উইকেই
বলা যায় ফিজিক্স এবং ম্যাথ বইয়ের 60% তিনি ওইখানেই শেষ করে ফেলছেন পড়ানোর সময়, মানে কনসেপ্টগুলো ভাঙতে 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 ভাঙতে। সো এই জিনিসটা একটুখানি ধৈর্য ধরে শিখতে হবে, হ্যাঁ। অ্যান্ড যদি কোনো জিনিস হঠাৎ হঠাৎ না পড়ো সেই ক্ষেত্রে মন খারাপ করা যাবে না, আমাদের আমাদের চেষ্টা থাকতে হবে, কাইন্ডের ব্যাপারটা হচ্ছে কি এরকম। আচ্ছা, ক্লাস শুরু হয়েছিল কয়টায়? 7টা, 1 ঘন্টা শেষ। আমরা কি আরো কন্টিনিউ করবো আজকে? না, আজকে মনে হয় এন্ড ডে। আচ্ছা, আমাদের নেক্সট সেশন কবে? নেক্সট সেশন আমরা সবাইকে জানিয়ে দিব ডেফিনেটলি, অবশ্যই। তো গাইস, সবাইকে একটা কথাই, যে আজকে মাত্র শুরু হলো, তো আমরা অ্যাকচুয়ালি আচ্ছা, এটা হচ্ছে দুইজনের, আচ্ছা আমি খেয়াল করি নাই, সরি। বেশ কিছু মানুষজন আসছে, আমি মনে হয় কি বলে তাদেরকে অ্যাড করি নাই। আচ্ছা, শুনতে পারতেছি না, এখন কি শুনতে পারতেছো? বলছিল কখন 7টা 18-তে। আচ্ছা, এরপরে তখন মানে মাইকটা মিউট করছিলাম কোনো কারণে, যাই হোক। এবং আমি মনে হয় বেশ কয়েকজনকে আর কি একসেপ্ট করি নাই ক্লাসের তালে আর কি, যাই হোক, ব্যাপার না। ওয়েটিং রুম দেওয়া নেই, অটোমেটিক অ্যাড হবে, সমস্যা নেই। আচ্ছা, না আমি মাঝখানে কিছু পপ আপ করতে দেখছিলাম বেশ কয়েকবার, আমি আর পরে খেয়াল করিনি। এটা মেসেজ তাকেই নিয়ে- মেসেজ যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, সো গাইজ, আচ্ছা ব্রো, তুমি কি মানে এইচএসসি 2000 অ্যাডমিশন, সরি, একাডেমিক প্ল্যান নিয়ে কি কথাগুলো তুমি বলবো নাকি আমি বলবো? বল, তুই বল, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল, যেহেতু আসলে আমি মানে কি বলা যায় এই আয়োজনটার প্রোগ্রামার বলতে পারো, সো আমি যেটা বলবো সেটা হচ্ছে এইচএসসি 2000 একাডেমিকের জন্য সম্পূর্ণ ডিফারেন্ট একটা ওয়েবসাইট হবে মেইন ডোমেনের সাবডোমিনে। তোমাদের এত কিছু বোঝার দরকার নেই, সামনে আইসিটি পড়বে, এগুলো বুঝবে এমনি। বাট এইটুকু বলতে পারি, সপ্তাহ দুয়েক সময় লাগবে টোটালি একটা ডিফারেন্ট সেট আপ তৈরি হইতে সবার জন্য। বাট এখানে অ্যাকচুয়ালি আমরা ফেস টু ফেস সেশনগুলোর উপরে প্রেশার দিব বেশি, মানে এরকম লাইভ ক্লাসের উপর প্রেশার দিব বেশি। এক্সাম হবে, লাইভ ক্লাস হবে, প্লাস তোমাদের প্র্যাকটিস করার জন্য টুলস থাকবে অ্যাজ অলওয়েজ। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা সামনেই পুরো প্ল্যানটা দিয়ে দিব, সামনে বলতে হয়তো আজকে রাত্রেই, যে কোন কোন চ্যাপ্টার থাকবে, কোন কোন চ্যাপ্টার কবে হবে, কোন ক্লাস কবে হবে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো সবাই একটু চেক আউট করো। অ্যান্ড তোমরা যদি আমাদের সাথে থাকার সিদ্ধান্ত নাও পরে, টোটালি ডিপেন্ডিং আপন ইউ, সিদ্ধান্ত নিলে তাদের সঙ্গে তো কথা পরে হবে, বাট যারা সিদ্ধান্ত নিবা না তাদের জন্য বলি, সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিজিক্স বুট ক্যাম্প। এবং ওইখানে হচ্ছে 4 উইকে আমরা টোটাল আমাদের ইন্টারমিডিয়েট ফিজিক্সের বোথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবো, মানে বেসিক অনেক জায়গা অনেক কিছু ক্লিয়ার করবো। তো ওইখানে যারা আমাদের সঙ্গে ফিউচারে থাকবা বা থাকবা না, সবাই একটু অ্যাটেন্ড করো, বিকজ ওই প্রোগ্রামটা টোটালি ফ্রি, টাকা পয়সা লাগবে না। সো এই জিনিসটা একটুখানি জানাই রাখলাম, বাকিটা পুরো তুমি বললো। আচ্ছা, আমরা লাইভ ক্লাস কন্টিনিউ করব। তো যেটা বলা হলো যে আমাদের মেইন প্রোগ্রামটা এখনো আসলে শুরু হয়নি, তো ইনশাল্লাহ আমরা শুরু করে দিব উইদিন সাম ডেজ। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের পড়ানোর ধরন আসলে কেমন, আমাদের আরো কয়েকটা লাইভ ক্লাস করলে হয়তো বা সবাই বুঝতে পারবে। ঠিক আছে, তো মেইন কথা হলো, বই পড়তে হবে, যেটা তুর্য বারবার বলতেছে। বই গাড়ি প্রচুর ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করতে হবে, সলভ করতে হবে, তারপর আমি শিখবো। একটা জিনিস পারি না বলে আটকে থাকার কোনো মানে নেই, সেটা কিভাবে পারতে হবে সেই প্রসেসটা জানতে হবে। আর আমরা এইচএসসি ডোজোর টিম সবসময় সবার সাথে আছি, যে কোনো সময়ে আমাদেরকে নক করতে পারবা। আহ, আর এই তো, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ডেফিনেটলি ভালো কিছু হবে, অবশ্যই ভালো কিছু হবে। আর নেক্সট লাইভ ক্লাসের অ্যানাউন্সমেন্ট আমরা দিয়ে দিব। সূর্য, কি বলিস? আমরা গ্রুপে এবং পেজে সব সরি, হ্যাঁ জায়গায় হ্যাঁ হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, গ্রুপে পেজে মাইক্রোফোন সব মিউট জায়গায় করা দিয়ে দেওয়া ছিল, হবে। সরি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে লাইভ ক্লাসের বাইরেও আমরা আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে, এই গ্রুপে প্রতিদিন 8টা বাজে যদি কোনো রকম অনিবার্য কারণ না থাকে লাইভ হবে, এবং লাইভে আমরা ইম্পর্টেন্ট অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবো, ম্যাথ ট্যাথ সলভ করব। এবং আমাদের ফিলোসফি হচ্ছে মানে এইচএসসি দোজোতে পড়াশোনার বাইরে অন্য কোনো রকম আলোচনা বা অন্য কোনো রকম কাজ হবে না।
মানে আমরা হাইলি একাডেমিক, এবং দেখবা হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপে ক্লজেই বলা আছে যে সব রকম আলোচনা একাডেমিক কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ রাখতে। সো যতগুলা লাইভ হবে ওইখানে পড়াশোনা কেন্দ্রিক কথাবার্তাই হবে। সো গ্রুপে অবশ্যই সবাই থাকবা। আমি এবং অনেক ভাই সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন এক একজন রাত 8টা বাজে আসবো লাইভে। লাইভগুলো জুমেই হবে, লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপে, সেগুলো তো আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা আরেকটা প্রোগ্রাম কিন্তু চালাচ্ছি। প্রোগ্রামটার নাম হচ্ছে তোমার কাইন্ড অফ এরকম যে লেট আস মেক আওয়ার ওন গাইডবুক। ওন গাইডবুক বলতে কি, আমরা ইউজুয়ালি কি করি, আমরা কিন্তু ইন্টারে ওঠার পরে তোমার প্রবলেমের সলভের বই কিনি, তাই না? পাঞ্জেরি বলো বা রাইটারের প্রবলেমের সলভ বলো, আমরা কিন্তু এরকম বইপত্র কিনি। তো আমি ইন্টারে যে কাজটা করতাম সেটা হচ্ছে সবগুলা বইয়ের ম্যাথ আমি নিজে সলভ করে একটা খাতায় লিখতাম, এবং ওই খাতাটাই হতো আমার গাইড। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সবাইকে কিন্তু প্রবলেমের সলিউশনগুলো নোট করে রাখতে হবে। তো সেই জন্য আমাদের একটা আয়োজন হচ্ছে সপ্তাহে 2 দিন। আমারই ছাত্র ছোট ভাই মৃদুল নাম, বুয়েট সিভিলের ছাত্র, সে হচ্ছে সপ্তাহে 2 দিন আসবে। প্রবলেমগুলো হচ্ছে আগের দিন গ্রুপে এবং পেজে দেওয়া থাকবে, এবং ইমিডিয়েট পরের দিনই সে লাইভে ওই প্রবলেমগুলোকে সলভ করে ওই সলভের ছবিগুলো আবার সে গ্রুপে আপলোড দিবে। তো তোমরা যদি ওই কি বলা যায়, তোমরা যদি এই আয়োজনটাকে ফলো করো এবং এই সলভের ছবিগুলোকে তোমরা যদি একসাথে সেভ করে রাখো, তাহলে আমি বলতে পারি উইদিন ফিউ মান্থস ওই ছবিগুলাই হবে তোমাদের একটা গাইড বই। সো দেখো লাভটা হইলো কি, তোমরা যদি এই প্রোগ্রামটার সঙ্গে থাকো তাহলে মানে তোমরা টাকা পয়সা খরচ না করি একটা নিজের একটা গাইড বই বানাই ফেলবা, প্লাস কোন রকম হাউস টিউটরের হেল্প ছাড়া ওই ম্যাথগুলো তোমরা বুঝতেও সক্ষম হবা। তো সবাই কিন্তু এটার দিকে অবশ্যই চোখটা খোলা রাখবা, বিকজ ম্যাথ দিয়ে শুরু হয়েছে, ম্যাথের বৃত্ত চলতেছে। তো সবাই চেষ্টা করো তোমার লাইক 2 দিনের মধ্যে একটা করে অঙ্ক, 2টা অঙ্ক, মানে লাইক শনিবার কোশ্চেন দেওয়া হইলো 2টা অঙ্ক, রোববার দিন কিছু না, সোমবার দিন অঙ্কটা সলভ করা হলো লাইভে, এবং ওই সলভের ছবি আপলোড দেওয়া হইলো। সো খুব বেশি কিন্তু কষ্ট না, কারণ 3 দিনের মধ্যে 2টা অঙ্ক তো শেখাই যায়, তাই না? বাট দেখো ওই প্রতি 3 দিন অন্তর অন্তর 2টা করে 2টা ভিন্ন নিয়মের অঙ্ক শিখতে শিখতে তুমি মাস শেষে কি হবে দেখবা, ওই ম্যাথের যতগুলা বই আছে বাজারে সবগুলা বইয়ের বৃত্তের সবগুলো অঙ্কই তুমি তখন পারবা। তো সবাই অবশ্যই এটার সঙ্গে যুক্ত, কি বলা যায়, কানেক্টেড থাকবে, এবং সবাই এখানে অ্যাটেন্ড করা ট্রাই করবো। ওকে, তাহলে এবিএম ব্রো আমি একটু গেলাম, তুমি বাকি ভাবে শেষ করো। হ্যাঁ, কথা বাড়ানোর কিছু নেই। আচ্ছা, কেউ একজন একটা মেসেজ দিছে, মেবি আমি দেখি একটু। আমি রিপ্লাই দিয়ে দিছি। এটা হচ্ছে আমাদের এই ভিডিও রেকর্ডটা আমরা আপ করে দিব পেজে, গ্রুপে, দেন ইউটিউব চ্যানেলও আপ হবে ইনশাল্লাহ। সো এখান থেকে দেখে নিতে পারবি। আরেকটা জিনিস হচ্ছে আমরা ইনশাল্লাহ একটা বিষয় যে আমরা পড়ালেখা করি কিন্তু দেখা যায় যে মুখস্থ করতেছি বা সূত্র পড়তেছি, বাট একটু ঘুরিয়ে দিলেই ম্যাথটা পারা যায় না। এটা মেইন কারণ হচ্ছে আমরা বেসিকটা আমাদের স্ট্রং না আসলে, ঠিক আছে? সো এই জিনিসটা আশা করি আমাদের সাথে থাকলে অবশ্যই ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সো আমাদের সাথে থাকার চেষ্টা কর সবাই। তো আজকে তো জাস্ট শুরু হলো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। সূর্য, তাহলে তুই কি শেষ করছিস? আচ্ছা, সূর্য শেষ করছো, ওকে ফাইন। আমরা বিদায় নিচ্ছি আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস, এন্ড সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।